গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাক্ষাৎ, দিলেন শারীরিক অবস্থার খোঁজখবর। পৌষের শীতের ঝাঁকুনিতে কাঁপছে দেশ, আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্যপ্রবাহের শঙ্কা, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 3,12,36,83,000 ভোটারের খসড়া প্রকাশ, চলছে 17 বছর বয়সীদেরও তালিকায় আনার আলোচনা। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের লুটপাট ও দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুতেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে সেখানে গেলে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। এ সময় সেনাপ্রধান বলেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। তারা প্রায় 40 মিনিট সেখানে ছিলেন। সেনাপ্রধানের সাক্ষাতের সময় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সেখানে উপস্থিত ছিলেন। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে জবুথুবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত 3 দিনে 150 জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে। ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ। হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না, খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এদিক কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে রেকর্ড পরিমাণে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে, ঘন কুয়াশা প্রবাহের কারণে শীতের তীব্রতা থাকতে পারে আরও 3 দিন। আগামী সপ্তাহের শেষের দিকে আসতে পারে আরও 2টি শৈত্যপ্রবাহ, থাকতে পারে 10 দিন। এদিকে ঠান্ডাজনিত রোগীতে বাড়ছে হাসপাতালগুলোতে, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। পৌষের মাঝামাঝি এসে হঠাৎই যেন পৌষের শীত জেঁকে বসেছে। নেই সূর্যের দেখা। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় নাকাল জনজীবন। ঘন কুয়াশা প্রবাহের কারণে রাজধানীতে রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগর জীবন। ভোরের দিকে অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় যানবাহন চলাচলে সতর্ক থাকতে হয়েছে চালকদের। শীতের এমন তীব্রতা থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। এরপর আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। এতে থেকে থেকে শীতের এই প্রকোপ থাকবে আরও বেশ কিছুদিন। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়।
এই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টি আপনার তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে আমরা আশা করছি যে সেকেন্ড উইক থেকেই এটা শুরু হবে। এদিকে তীব্র শীতের প্রভাবে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে সাধারণ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। চেঞ্জেবল অবস্থায় আমরা যেটা ফিল করি যে বাচ্চারা এটা নিতে পারে না। যেমন আজকে গরম, দুদিন পর ঠান্ডা, নিতে পারছে না। এবং কেন নিতে পারছে না? বিকজ আমাদের এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে তাদের ক্যারেক্টারগুলি একটু ডিফারেন্ট। দেখা গেছে যে একটু ওয়ার্মে ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে, অথবা একটু ওয়ার্ম থেকে কোল্ডে চলে গেলেও আবার কিছু কিছু ক্যারেক্টার বেড়ে যায়, তো তখন বাচ্চারা আক্রান্ত হয় বেসিক্যালি। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত বায়ু দূষণ ও ধুলোবালির প্রভাবে এই তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শীত থেকে সুরক্ষার পাশাপাশি নিয়মিত মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলেছিল এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে। কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এমন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে। তুলে ধরেন, শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। জানান, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেই পাচার হয়েছে $500 মিলিয়ন। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে। সিলেটে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়ার পর এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় দেশপ্রেম নিয়ে জামাত ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। এছাড়া পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় রাখার কথাও বলেন তিনি। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন।
দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। রাজধানীতে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। অধ্যাপক ইউনূস বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে। সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের যে ক্ষমতা, তার তুলনায় মানুষের যে ক্ষমতা, সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি। মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সেই নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না। আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। রেস্টুরেন্টে খাবার বিল সহ 43টি পণ্যে ট্যাক্স ভ্যাট বাড়ানোয় সাধারণ মানুষের উপর তেমন চাপ পড়বে না মনে করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, সাধারণ মানের হোটেলে বিল বাড়ছে না। 3 তারকার উপরের রেস্টুরেন্টগুলোতে বিলের সাথে 10 থেকে 20 টাকা বাড়তি যোগ হলে কোনো সমস্যা দেখেন না। অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের ভ্যাট বাড়েনি। সরকার চায় সামাজিক নিরাপত্তা খাতগুলোকে আরও শক্তিশালী করতে। এবারের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে আরও বরাদ্দ বাড়ানো হবে। মূলত রাজস্ব বাড়াতে চায় সরকার। নতুন বছরে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল হবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। দুর্বল ব্যাংকগুলো যাতে উঠে দাঁড়াতে পারে সেজন্য তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক 90 বাংলাদেশি এবং বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলে আগামী 5 জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের লাউঞ্জ উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এম তৌহিদ হোসেন জানান, আগামী 5 জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় বন্দী জেলেদের হস্তান্তর করা হবে। 78 বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামে দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে গত বছরের 9 ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও 12 বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের 6টি ট্রলার গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। টেকনাফে বর্বর হত্যার শিকার মেজর সিনহা মোহাম্মদ রাশেদ নিহতের মামলাটি হাইকোর্টে দ্রুত নিষ্পত্তির দাবিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। 3 বছর পেরিয়ে গেলেও হাইকোর্টে মামলাটির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়নি। বৃহস্পতিবার মামলাটির দ্রুত শুনানির দাবি নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন নিহত মেজর সিনহার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, আওয়ামী শাসনামলে সরকারের হস্তক্ষেপে ঝুলেছিল মামলাটি। আওয়ামী লীগের সরকারের হস্তক্ষেপে মামলাটির শুনানি শুরু হয়নি। হাইকোর্টে মামলাটির দ্রুত শুনানি শুরুর আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 2020 সালের 31 জুলাই টেকনাফ মেরিন ড্রাইভে সড়কের একটি তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি। মাহবুবউদ্দিন খোকন বলেন, বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশ ত্যাগ ও পদত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য মায়াকান্না দেখালেও তখন নিশ্চুপ ছিল ভারত। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যের নামে যেসব মামলা হয়েছিল তার পেছনে ষড়যন্ত্রকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলে থাকা অবস্থায় অপচিকিৎসার কারণে বেগম খালেদা জিয়ার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছে। বিশিষ্ট শিল্পপতি হোসেন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আলী হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কর্পোরেট অফিসে পবিত্র কুরআনখানি খতম ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। মরহুমের শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সহ পরিবারের সদস্যরা এতে অংশ নেন। মিলাদে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 2024 সালের 2 জানুয়ারি মৃত্যুর আগে হাজী আলী হোসেন তার দীর্ঘ জীবনে হোসেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ছাড়াও দেশের শিল্প এবং অর্থনৈতিক অঙ্গনে উজ্জ্বল ব্যক্তি ছিলেন। বিভিন্ন সময়ে তিনি ছিলেন সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা সহসভাপতি, বাংলাদেশ স্টিল এবং রিরোলিং মিল অ্যাসোসিয়েশনের সভাপতি, ডিসিসিআই এর সভাপতি এবং এফবিসিসিআই এর পরিচালক। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের পরিচালকও ছিলেন হাজী আলী হোসেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গুলশানের বাসায় খালেদা জিয়ার সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সাক্ষাৎ, নিলেন শারীরিক অবস্থার খোঁজ খবর। পৌষের শীতের ঝাঁকুনিতে কাঁপছে দেশ, আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্যপ্রবাহের শঙ্কা, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 12,36,83,000 ভোটারের খসড়া প্রকাশ, চলছে 17 বছর বয়সীদেরও তালিকায় আনার আলোচনা। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুতেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshian news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshian news। ধন্যবাদ।